প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের এসপি ম্যাম চলে এলাম নতুন আরও একটা ক্লাসের ভিডিও নিয়ে তোমাদেরই এসপি ম্যাম ক্লাস এডুকেশনাল চ্যানেলে। এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এমন একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে যেটা তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি যে বিষয়টা নিয়ে, সেই বিষয়টা হলো ডেভিস বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্র যে মতবাদ, সেই মতবাদ সম্পর্কে আলোচনা করতে চলেছি। আর এটা পরীক্ষায় আসা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় সময় এটা পরীক্ষায় আসে এবং এতটাই গুরুত্বপূর্ণ, এটা বেশ বেশি মার্কসের প্রশ্ন হিসেবেই কিন্তু আসে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা এটা মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রথম থেকে যদি তোমরা এটা মন দিয়ে দেখো, তাহলে আমি তোমাদেরকে অ্যাসিওর করছি যে এই বিষয়টা সম্পর্কে সমস্ত কনসেপ্ট তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এই যে ডেভিস বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্র, সেটা সম্পর্কে আলোচনা করার আগে তো স্পষ্ট একটা ধারণা থাকা প্রয়োজন যে বিষয়গুলো নিয়ে। সেটা হচ্ছে যে ক্ষয়চক্রটা আসলে কি, স্বাভাবিক ক্ষয়চক্রই বা কি, এছাড়াও কি আরও কোনো ক্ষয়চক্র আছে, যদি থেকে থাকে তাহলে সেগুলো কি। দেখো, আমরা যে ভূপৃষ্ঠে বসবাস করি, সেই ভূপৃষ্ঠের প্রতিটা জায়গা কি একই রকম? নিশ্চয়ই না। কোথাও উঁচু, আবার কোথাও নিচু সমতল এলাকা। এই যে ভূপৃষ্ঠের নানান রকমের বৈচিত্র্য, সেটাকেই বলা হয় ভূমিরূপ। আর এই ভূমিরূপ গঠনের ক্ষেত্রে দুটো শক্তি কিন্তু সক্রিয় ভূমিকা পালন করে। একটা হচ্ছে আভ্যন্তরীণ প্রক্রিয়া, আর একটা বহির্জাত প্রক্রিয়া। তো এই বহির্জাত প্রক্রিয়াগুলো কি না, বহির্জাত প্রক্রিয়ার মধ্যে হচ্ছে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এই সমস্ত প্রাকৃতিক যে শক্তিগুলো, সেই শক্তিগুলোর দ্বারা ভূমিরূপের গঠন অনেকাংশে নির্ভর করে থাকে। এই শক্তিগুলোর দ্বারাও কিন্তু ক্ষয়চক্র সাধিত হয়, ভূমিরূপের ক্ষয়চক্র সাধিত হয়। সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে ক্ষয়চক্র জিনিসটা কি, ক্ষয়চক্রের ধারণাটার উদ্ভব হলো কবে, কোথা থেকে উৎপত্তি হলো, কে সেই ধারণার উৎপত্তি ঘটালেন। তারপরে আমরা পর্যায়ক্রমে প্রতিটা ধাপে ধাপে আলোচনাটা সারব। তাহলে এবার দেখে নাও যে ক্ষয়চক্রের কথা আমরা বলছি, সেই ক্ষয়চক্রটা আসলে কি না, ভূমিরূপের সৃষ্টি এবং বিনাশ চক্রাকারে আবর্তিত হয় যে প্রক্রিয়ায়, তাকেই বলা হয় ক্ষয়চক্র বা সাইকেল অফ ইরোশন। এই ক্ষয়চক্রের ধারণাটা এলো কোথা থেকে না, মনে করা হয় 1785 খ্রিস্টাব্দে স্কটল্যান্ডের ভূতত্ত্ববিদ বিজ্ঞানী জেমস হাটন, তিনি প্রথম এই ক্ষয়চক্র কথাটি তুলে ধরেন। এই যে ক্ষয়চক্র, সেটা কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন নদী ক্ষয়চক্র বা স্বাভাবিক ক্ষয়চক্র, শুষ্ক ক্ষয়চক্র বা মরু অঞ্চলের ক্ষয়চক্র, হিমবাহ ক্ষয়চক্র, কাস্ট অঞ্চলের ক্ষয়চক্র, এরকম নানান রকমের ক্ষয়চক্র হতে পারে। তো আমাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু হচ্ছে স্বাভাবিক ক্ষয়চক্র বা নদী ক্ষয়চক্র। যে স্বাভাবিক ক্ষয়চক্রের কথাটা আমরা আজকের আলোচনা করছি, সেই স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণাটার প্রবক্তা কিন্তু জেমস হাটন নয়। জেমস হাটন তিনি ক্ষয়চক্রের প্রথম এই কথাটা সম্পর্কে বলেন। পরবর্তীকালে আমেরিকার ভূবিজ্ঞানী উইলিয়াম মরিস ডেভিস, তিনি কি করলেন, 1899 খ্রিস্টাব্দে একটা মতবাদ প্রকাশ করলেন। সেটাকেই বলা হচ্ছে স্বাভাবিক ক্ষয়চক্র বা নদী ক্ষয়চক্র। ডেভিস তার এই ধারণাটিকে তুলে ধরেছিলেন যে বিশেষ কথাটির মাধ্যমে, সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ ইজ এ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন যে ক্ষয়চক্র হলো ভূমিরূপের গঠন, প্রক্রিয়া এবং পর্যায়ের সম্মিলিত ফল। তাহলে এই কথাটার মধ্যে দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন না, তিনি এই সম্পর্কে একটা জীবন ইতিহাস বৃত্তান্ত বোঝাতে চেয়েছেন। তিনি এইটাকে এইভাবে প্রকাশ করতে চেয়েছিলেন যে যেমন প্রতিটা মানুষের শৈশব থেকে একদম বার্ধক্য পর্যন্ত যেমন একটা জীবন বৃত্তান্ত রয়েছে, অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রেই যেমন শৈশব থেকে শুরু করে প্রথমে যৌবন অবস্থা, তারপরে পরিণত অবস্থার মধ্য দিয়ে প্রত্যেককেই যেমন বার্ধক্য পৌঁছতেই হয়, সেই রকম তার মতে যে প্রতিটা ভূখণ্ডেরও এরকম একটা ইতিহাস রয়েছে। প্রতিটা ভূখণ্ডের নির্দিষ্ট যে ইতিহাস, সেটা কি না, ভূখণ্ডেরও কী হবে, শুরুতেই তার জন্ম হবে, মানে তার শুরু হবে, ভূমিভাগটার গঠন প্রক্রিয়া শুরু হবে। তারপরে তাকে আস্তে আস্তে তার যৌবন অবস্থা এবং পরিণত অবস্থার মধ্যে দিয়ে গিয়ে একেবারে বার্ধক্য অবস্থা বা শেষ পর্যায়ে পৌঁছতে হবে, যেখানে সেটা একেবারে সমপ্রায় ভূমিতে পরিণত হবে। এটাই হচ্ছে ভূমিরূপের জীবন বৃত্তান্ত বলে তিনি তার ক্ষয়চক্রের মতবাদে প্রকাশ করতে চেয়েছিলেন। এই অবশ্যম্ভাবী রূপে বার্ধক্য অবস্থায় উপনীত হওয়ার ঘটনাই হলো ভূমিরূপের জীবনচক্র বা ক্ষয়চক্র।
একটু আগেই আমি তোমাদেরকে ডেভিসের যে বিখ্যাত উক্তিটার কথা বললাম, মানে ল্যান্ডস্কেপ ইজ দ্য ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ, এই কথাটার মাধ্যমে ডেভিস নিয়ন্ত্রকগুলোর কথা বলেছেন, ভূমিরূপ গঠনের নিয়ন্ত্রকগুলোর কথাও কিন্তু বলেছেন। সেই নিয়ন্ত্রকগুলো কি কি? না সেই নিয়ন্ত্রকগুলো হলো স্ট্রাকচার মানে গঠন, প্রসেস মানে প্রক্রিয়া, আর স্টেজ মানে পর্যায়। এইবার দেখো, এই যে ক্ষয়চক্রের কথা আমরা বললাম যে ক্ষয়চক্র তো বিভিন্ন রকম হয়, আর সেখানে নদীর ক্ষয়চক্র হতে পারে, হিমবাহের ক্ষয়চক্র হতে পারে, বায়ুর হতে পারে, সমুদ্র তরঙ্গ, কাশ চঞ্চলের হতে পারে। তাহলে আমরা স্বাভাবিক ক্ষয়চক্রটা কাকে বলবো? না স্বাভাবিক ক্ষয়চক্র হচ্ছে নদীর ক্ষয়চক্রকেই স্বাভাবিক ক্ষয়চক্র বলা হয়। কেন? কারণ ভূপৃষ্ঠের অন্তত 90% ভূমিরূপের যে বিবর্তন, তার গঠন এবং তার বিবর্তন প্রক্রিয়া সাধিত হয় জলধারার ক্ষয়ের মাধ্যমে, মানে নদীর ক্ষয়ের মাধ্যমে। সেই কারণেই নদীর ক্ষয়চক্রকেই স্বাভাবিক ক্ষয়চক্র বলা হয়। এটা কিন্তু অনেক সময় তোমাদের ছোট প্রশ্ন হিসেবে আসে যে স্বাভাবিক ক্ষয়চক্র কাকে বলে। তাহলে সেখানে সংজ্ঞা হিসেবে তোমরা কি দেবে? না ভূপৃষ্ঠের প্রায় 90% ভূমিরূপের ভাস্কর্যের গঠন প্রক্রিয়া নদীর স্বাভাবিক ক্ষয়কাজের দ্বারা সাধিত হয় বলে একে বলা হয় স্বাভাবিক ক্ষয়চক্র বা নদী ক্ষয়চক্র। উইলিয়াম মরিস ডেভিস তার যে স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণাটা দেন, সেই ধারণার ক্ষেত্রে তিনি কতগুলো শর্তের উল্লেখ করেছিলেন, যে কতগুলো শর্তের ভিত্তিতে সেই ক্ষয়চক্রটা ঠিকঠাকভাবে সাধিত হতে পারে। এখন দেখে নাও সেই শর্তগুলো কি কি। এটাও কিন্তু অনেক সময় প্রশ্ন হিসেবে আসে যে ডেভিস বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্রের পূর্ব শর্তগুলি কি কি। তিনি প্রথম শর্ত হিসেবে বলেছিলেন, সাগর মহাসাগর থেকে উঁচু হয়ে ওঠার সময় কোনো জায়গার বিশেষ ক্ষয়সাধন হবে না। পরবর্তী শর্ত হিসেবে তিনি বলেছিলেন যে সমস্ত জায়গাটি ক্রমে ক্রমে কঠিন শিলা এবং কোমল শিলা দ্বারা গঠিত হতে হবে। পরবর্তী শর্ত হিসেবে তিনি বলেছিলেন ওই জায়গাটির জলবায়ু আর্দ্র হওয়া দরকার এবং প্রধান ক্ষয়কারী শক্তি হিসেবে নদীর বিস্তার লাভ করবে। পরের শর্ত হিসেবে তিনি বলেন ক্ষয়চক্র চলাকালীন জলবায়ুর কোনো পরিবর্তন ঘটবে না। পরের শর্ত হিসেবে তিনি বলেন যে একটি ক্ষয়চক্র আংশিক সম্পন্ন হওয়ার পর ভূমির পুনরুত্থান ঘটলে একটি নতুন ক্ষয়চক্রের সূচনা হবে। একেবারে শেষ শর্ত হিসেবে তিনি বলেন যে ক্ষয়চক্রের শেষ সীমা হলো সমুদ্র পৃষ্ঠ। এতক্ষণ আমি তোমাদেরকে যে যে কথাগুলো বললাম সেখান থেকে তোমরা স্বাভাবিক ক্ষয়চক্র কি বা কে সেই তত্ত্বের প্রবক্তা বা সেই ক্ষয়চক্রের কার দ্বারা সাধিত হয়, কোন বহির্জাত শক্তির দ্বারা সাধিত হয়, এরকম বেশ কিছু ছোট ছোট তথ্য তোমরা নিশ্চয়ই জানতে পারলে এবং তোমাদের এই বিষয়েও কিছুটা হলেও কনসেপ্ট নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে বলে আমার মনে হয়। এরপরে দেখো আজকের আলোচ্য যে বিষয়, সেই বিষয়টা কি ছিল? না স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়, ডেভিস বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়। তাহলে চলো আমরা এখন দেখে নিই যে ডেভিসের সেই স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলো কি কি। না ডেভিস তার স্বাভাবিক ক্ষয়চক্রের যে পর্যায়গুলোর কথা বলেছেন সেটা মূলত 3 রকম। সেটা কি? 1 নম্বর হচ্ছে যৌবন অবস্থা, 2 নম্বর পরিণত অবস্থা, 3 নম্বর বার্ধক্য অবস্থা। ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র অনুসারে ভূমিরূপের যে ক্রমবিকাশটা ঘটে সাধিত হয়, তার যে ছবিটা এখন তোমাদেরকে দেখাচ্ছি, এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে তোমাদের ধারণাটা আরও বেশি স্পষ্ট হয়ে যাবে। এইখানে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, সেই ছবিটা ভালো করে লক্ষ্য করলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে এই বিভিন্ন পর্যায়ে কি কি ভূমিরূপ সাধিত হয়। তাহলে দেখো ডেভিস বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্রের প্রথম পর্যায় হিসেবে আমরা বললাম যৌবন অবস্থার কথা। এইবার এই যৌবন অবস্থাটা কি? ডেভিসের মতে ভূমিভাগের উত্থান শেষ হওয়ার ঠিক পর মুহূর্ত থেকেই নদীর ক্ষয়কার্য শুরু হয়ে যায়, অর্থাৎ যৌবন অবস্থা শুরু হয়। এখন দেখে নাও এই যৌবন অবস্থার তাহলে বৈশিষ্ট্যগুলো কি কি। না প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই সময় ভূমিভাগের ঢাল খুব বেশি হয়। তার পরের বৈশিষ্ট্য কি? না জলের গতিবেগ অনেক বেশি হয়। নদীর যৌবন অবস্থায় যখন ক্ষয় কার্য চালাতে থাকে তখন সেখানে কি হয়? না নিম্নক্ষয় বেশি হয়, পার্শ্বক্ষয় কম হয়। এর পরবর্তী বৈশিষ্ট্যটা কি? না ভূমিভাগের ঢাল অনুযায়ী অনেক অনুগামী নদী সৃষ্টি হয়। তারপরের বৈশিষ্ট্য কি হবে? না নদীর মস্তকমুখী ক্ষয়টা বেশি পরিমাণে হবে, জলপ্রবাহের গতিবেগ বেশি হয়, তার ফলে মস্তকমুখী ক্ষয়টা বেশি পরিমাণে সাধিত হবে। তাহলে এই যৌবন অবস্থায় কি কি ভূমিরূপ দেখা যাবে? না যে ভূমিরূপগুলো গড়ে উঠবে সেটা হচ্ছে ভি আকৃতির নদী উপত্যকা গড়ে উঠবে, খরস্রোত দেখা যাবে, জলপ্রপাত সৃষ্টি হবে। এরপরে দেখো পরিণত পর্যায়ে, পরিণত পর্যায়ে তাহলে কি?
না পরিণত পর্যায় হলো ভূমিভাগের উত্থান পর্ব চলাকালীন ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ যখন একেবারে মুছে যায় তখন ক্ষয়চক্রটি পরিণত অবস্থায় পৌঁছায়। এইবার তাহলে দেখে নাও যে এই পরিণত পর্যায়ের বৈশিষ্ট্যগুলো কি কি। না পরিণত পর্যায়ের প্রথম বৈশিষ্ট্য হলো এখানে নিম্নক্ষয় কমে যায় আর পার্শ্বক্ষয় আস্তে আস্তে বাড়তে থাকে, মানে নদী উপত্যকাটা অনেক চওড়া বা প্রশস্ত হয়। তার পরের বৈশিষ্ট্য কি, না এখানে যে জলবিভাজিকাগুলো স্পষ্ট হয়ে যায় আর শৈলশিরার মতন অবস্থিত হয়। তার পরবর্তী বৈশিষ্ট্য কি, না প্রধান নদীগুলোতে পর্যায়িত ঢালের সৃষ্টি হয়। এছাড়াও যে বৈশিষ্ট্যটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কি, না যেহেতু পার্শ্বক্ষয় বৃদ্ধি পায় তার ফলে নদী উপত্যকা অনেক প্রশস্ত হয়। তাহলে পরিণত পর্যায়ে দেখো কোন কোন ভূমিরূপ সৃষ্টি হবে। না পরিণত পর্যায়ে যে ভূমিরূপগুলো গড়ে উঠবে সেগুলো হচ্ছে পার্শ্বক্ষয়ের মাধ্যমে কি হবে, নদীতে বাঁক সৃষ্টি হয়, প্লাবন ভূমি সৃষ্টি হয়। এরপর ডেভিস যে পর্যায়টার কথা বলেছেন সেটা হচ্ছে বার্ধক্য অবস্থা। এই বার্ধক্য অবস্থার কথা তিনি কি বলেছেন, না উপত্যকার নিম্নক্ষয় বন্ধ হওয়ার সময় থেকে বার্ধক্য অবস্থা শুরু হয়। এইবার দেখো বার্ধক্য অবস্থার তাহলে বৈশিষ্ট্য কি কি। না বার্ধক্য অবস্থায় প্রথমেই যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে কি, না নিম্নক্ষয় একেবারেই বন্ধ হয়ে যাবে আর পার্শ্বক্ষয় খুব সামান্য পরিমাণে চলতে থাকবে। পরবর্তী বৈশিষ্ট্য কি, পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে যে এই পর্যায়ে নদীর সঞ্চয় কার্যের প্রাধান্যটা বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে আর সেটা উপত্যকার মধ্যেই কিন্তু সেই সঞ্চয়টা হতে থাকবে। আর কি বৈশিষ্ট্য, না স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় নদী গ্রাস দেখা যাবে। আর কি বৈশিষ্ট্য, না অঞ্চলটা সমুদ্র সমতলের সাথে একই তলে অবস্থান করবে, ফলে ক্ষয়কার্য আর হবে না, যাকে বলা হবে ক্ষয়ের শেষ সীমা। এই হয়ে গেল বার্ধক্য অবস্থার বৈশিষ্ট্য। এবার দেখো বার্ধক্য অবস্থায় তাহলে কোন কোন ভূমিরূপ গড়ে উঠবে। না বার্ধক্য অবস্থায় নদীগুলো কী হবে, প্রশস্ত হয়ে যাবে, সেখানে অশ্বক্ষুরাকৃতির হ্রদ সৃষ্টি হবে, জলবিভাজিকাগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাবে, উপনদীর সংখ্যা কমে যাবে, অঞ্চলটা সমপ্রায় ভূমিতে পরিণত হবে আর সমপ্রায় ভূমির ওপরে কঠিন শিলায় গঠিত ছোট ছোট টিলার মতো ভূমিরূপ দেখা যাবে, যা হলো মোনাডনক। ব্যাস, তাহলে এই হলো ডেভিস বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা বা মতবাদ। এটা আমি যতটা সম্ভব সহজ করে তোমাদেরকে বলে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোথাও মনে হয়ে থাকে যে এই জায়গাটা একটুখানি সমস্যা থেকে গেল, তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও, আমি পরবর্তীতে আবার সেটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ক্লাসটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো।